নমস্কার। আমাদের প্রতিদিনকার দর্শকের যে অনুষ্ঠান দর্শক দরবারে বা আমাদের টিভি নিউজ চ্যানেলের যে আমরা সমস্ত অনুষ্ঠান প্রতি সন্ধ্যে দিন করি আমরা, আমাদের আজকের আমরা যাকে পেয়েছি আমাদের সঙ্গে আমাদের মানে সান্ধ্যকালীন অনুষ্ঠানে, তিনি আমাদের দুর্গাপুর নয়, তিনি কলকাতার বুকের একজন নামজাদা একজন ব্যক্তিত্ব, এবং যার প্রতিদিনের বিভিন্ন কর্মকাণ্ডে উনি যুক্ত থাকেন। একদিকে তার পরিচয় দেওয়ার আগে আমি বলি, তার একদিকে তিনি কবিতা করেন, কবিতার অনন্য ব্যক্তিত্ব, গীতিকার, সমাজসেবী। ইভেন আমাদের নতুন যে জায়গাটা একটা ওনার সঙ্গে আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে মোটিভেশনাল স্পিকার হিসেবে উনি অনেক জায়গাতে যান, অনেক জায়গাতে উনি সেই তার বক্তব্য রাখেন, যাতে আমাদের নতুন প্রজন্ম আরো উদ্বুদ্ধ হতে পারে তাদের নিজেদের পেশায়। সেই রকমই একজন ব্যক্তিত্ব ঝর্ণা ভট্টাচার্য আজকে আমাদের সঙ্গে। যদি আপনাকে প্রথমে নমস্কার। নমস্কার জানাই আমাদের তরফ থেকে, আমাদের টিভি নিউজ চ্যানেলের আপনাদের সমস্ত দর্শকদের তরফ থেকে। সব দর্শকরা যেন ভালো থাকেন, ভালো রাখেন এবং এইভাবে যেন আমরা বেঁধে বেঁধে থাকতে পারি। একদম। দিদিকে আজকে আমাদের সঙ্গে পেয়েছি, এবং ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো তার জীবনের এই এতদিনকার চলার বিভিন্ন যে স্টেপ গুলো বা বিভিন্ন যে হার্ডেল গুলো উনি ক্রস করে আজকে আমাদের সবার কাছে একটা পরিচিত মুখ, প্রতিদিনের পরিচিত মুখ। আপনারা সবাই যদি ফেসবুক ফলো করেন নিশ্চয়ই সেখানে দেখবেন ঝর্ণা ভট্টাচার্য একটা অতি পরিচিত মুখ। এই যে আজকে আপনি যে জায়গাটায় পৌঁছেছেন, আমি যাতে যাতে আমরা বাঙালি হিসাবে গর্ব করতেই পারি আপনাকে নিয়ে, এই চলার ওরা একদম প্রথম দিকে স্টেপটা যদি একটু বলেন। প্রথম দিকে স্টেপটা হচ্ছে, আমার মেয়ে না ভীষণ অসুস্থ ছিল ছোটবেলা থেকে। এবার আমার উপায় ছিল না বাইরে বেরিয়ে কাজ করার। আচ্ছা। আজকে যে আমি লোককে বলতে পারি যে এই অন্ধকারটাই অন্ধকার না, এরপরে আলো আসবে, আচ্ছা। আমি সেটা কিন্তু নিজের জীবন দিয়ে উপলব্ধি করতে পেরেছি। আমার মেয়ের 6 বার পায়ে অপারেশন হয়েছে। আর আচ্ছা। এছাড়াও 2টো অপারেশন আরো হয়েছে, মানে ওর অ্যাপেন্ডিক্সটা ঠিকঠাক জায়গা ছিল না, কিডনিতে স্টোন হয়েছে। আমার মেয়ের বয়স এরকম কত? আমার মেয়ে এবার কলেজে যাবে। মানে মানে খুবই অল্প সময়, হ্যাঁ, অল্প তার মধ্যে সময়। এবং এতগুলো হ্যাঁ, মানে এরকমও অপারেশন হয়েছে টেবিল 6 মাসের মাথাতেই উনি দিল্লি এইমস, চেন্নাই অ্যাপোলো, ভেলোর, মানে দিল্লি থেকে আসছি, তারপরে আবার হয়তো চেন্নাই যেতে এই হচ্ছে। এই যে স্ট্রাগল পিরিয়ডটা, ওটা তো অনেক প্রচন্ড ভাবে আপনি ক্লাস 7 অব্দি ঠিকঠাক পড়াশোনাই করতে পারিনি, স্কুল করতে পারিনি। আচ্ছা। মানে এরকমও হয়েছে, ওকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয়েছে, আমি বসে আছি বাইরে, এবং ওর ব্যথা শুরু হলে মরফিন দিয়ে ওকে আমি বাড়িতে নিয়ে আসছি এরকম। এবং যেহেতু এটা ইনফেকশন হয়ে যাওয়ার একটা চান্স থাকতো আচ্ছা। সব সময় অপারেশনের পরে, ওরা মা মেয়ে আহ 1 মাসও সূর্যের আলো দেখিনি, এরকমও হয়েছে। মানে একটা আচ্ছা। বন্ধ ঘরের মধ্যে, এবং সেখানে আর কেউ ঢুকতে পারতো না। এবার আমাদের আনন্দটা আমরা কি করে খুঁজে নিতাম, মানুষ কিরকম ভাবে নিজের মাথাকে বেঁচে থাকার জন্য তৈরি করে নেয়, যে আমরা ভাবি তো যে এখানেই বোধহয় আমাদের জীবনটা শেষ, তারপরে আসে ডিপ্রেশন, তারপরে আসে সুইসাইড। এইগুলো না একদম ভাববেন না, কারণ হচ্ছে অন্ধকারের পরে কখন যে আলো চলে আসে আপনারা মানে জানতেও পারবেন না, আলোটা লুকিয়ে থাকে। ওই একটা অন্ধকার গলির পরেই কিন্তু একটা হ্যালোজেন লাইট থাকে, সেই হ্যালোজেন লাইটটা আমাদের চোখ অব্দি এসে পৌঁছয় না। এবার ক্লাস 7 অব্দি আমার মেয়ের এরকম চলতে থাকে, এবং আমরা হসপিটালে যেতাম, মানে সেই হসপিটালের খাবার এক্সপ্লোর করতাম, কোন খাবারটা ভালো, মানে আনন্দ খুঁজে নিতে হবে তো। এবং ওই নার্স আয়াদের সাথে কথা বলতে বলতে আমি এটা বুঝলাম যে আমি ভালো কথা বলতে পারি। এটা আমি আচ্ছা। জানতাম না যে আমি সায়েন্সের স্টুডেন্ট, কনজারভেটিভ বাড়ির মেয়ে, আমি যে ভালো কথা বলতে জানি সেটা আমি জানতাম না। এটা 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 কত সালে, মানে তখন মেয়ের বয়স কত? ক্লাস 7-এ পড়ে ও 7। তখন। এবার তখন ও যখন লাস্ট অপারেশনটা হয়, তখন বাড়ি আসার পরে ও একদিন নিজেই বলছে আমি আবৃত্তি করছি। আগে তো এখন যেমন মানে মোড়কটা বেশি ভেতরটা শূন্য, আগে এরকম হতো যে একটা ছাপা শাড়ি গায়ে জড়িয়ে পাড়ার ফাংশন দেখতে যাচ্ছে, সেখানে একটা মাইক্রোফোনও জোটেনি, কিন্তু সবাই দেখছে। এবং সেখানে কিন্তু বই খুলে খাতা খুলে কবিতা বলছে না, মুখস্থ কবিতা বলছে। একদম। একটা আফ্রিকা কবিতা একটা বাড়ির বউ বোধহয় রান্না করতে করতে বলছে, এবং সেখানে কিন্তু কেউ হাততালি দেওয়ার নেই, কিন্তু সে মনের আনন্দে বলে যাচ্ছে। তা ওই ছোটবেলা থেকে ওই পরিবেশটা দেখেছি। তা আমি এরকম একদিন আবৃত্তি করছি রান্না করতে করতে, আমার মেয়ে বললো যে মা, এখন তো আমি ঠিক আছি, তুমি কিছু করো, না হলে এখন তো আমি স্কুলে যাবো রোজ, তুমি তো পাগল হয়ে যাবে, এতদিন তো আমার সাথে ছিলে।
ওই একটা ছোট বেড, ওর মধ্যেই মা মেয়ে একসাথে আমরা ওই কার্টুন দেখতাম, ওটাই বেঁচে থাকার রসদ। মানে কি, কার্টুন গুলো আমরা ফোনে নিয়ে তারপর হসপিটালে যাব, ওগুলো আমাদের বেঁচে থাকার রসদ, আর ওটাই আমাদের ভালো থাকার উপায়। তা তখন আমার পাশেই ছিলেন জগন্নাথ বসু স্যার। তা ওনার কাছে ভর্তি হলাম, শুরু হলো পথ চলা। এবং স্যারকে না বলেই আমি আকাশবাণী ড্রামাতে অডিশন দিই। আচ্ছা। এবং কারণ বলা হয় যে আকাশবাণী ড্রামা অডিশন হচ্ছে ভীষণ টাফ, প্রচন্ড টাফ, ভীষণ টাফ। আমি জানতাম আমার হবে না, কি করে হবে, মানে আমি এরকম শুনেছি অমিতাভ বচ্চন 3বার দিয়ে হয়নি, আমি কোথাকার কি হবে। আর উনি এক্সপ্লোর করলেন আমি খুব ভালো লিখতে পারি, কারণ তখন টালার পুজো হচ্ছে। তা সেখানকার যারা নামকরা ব্যক্তিত্ব তাদের দিয়ে একটা পুজো সম্পর্কে, যে একালের পুজো সেকালের পুজো, এটা নিয়ে লেখা হবে। তা স্যার বললো যে আমি কিছু কি পয়েন্টস দিয়ে দিচ্ছি, তুমি লেখো, তারপরে আমি তার উপরে মানে গয়নাগাটি চড়াবো আর কি। এটা আপনার লেখার পথ চলা শুরু? না, আমি স্কুল ম্যাগাজিনে লিখতাম, কিন্তু এই সবের মধ্যে দিয়ে খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়। সেই পাঁচটা আমি আর আনছি না, কারণ নেগেটিভিটি থেকে যত দূরে থাকা যায় সেটা কাট করে বলছি। তা স্কুল ম্যাগাজিনে লিখতাম, তার লেখার অভ্যেসটা ছিল, কিন্তু এত বছর মাঝখানে বন্ধ ছিল। এবার তখন আমি বুঝতে পারি যে না, আমি তো এখন লিখতে পারি। এবং স্যারের কাছে লেখা নিয়ে যাওয়ার পর স্যার বলে যে ঝর্ণা, তুমি তো বেশ ভালো লেখো। তারপরে লালমাটি প্রকাশনী হোক, প্রতিদিনের লেখা হোক, স্যারের কোনো প্রোগ্রাম হোক, আমি লিখতাম তখন। তারপরে আকাশবাণী ড্রামাতে হওয়া, এবং তখন মনে হলো আমার লেখাটা তো আমার সন্তান, তাহলে আমার লেখাটা শুধু আমার না হয়ে আমার স্যারের নাম থাকবে, সেটা যেমন ভালো লাগাও, আবার আরেকদিকে আমার সন্তানকে আমি আরেকজনের হাতে তুলে দিচ্ছি, সেটা কিন্তু একটা মা হিসাবে খারাপ লাগা, কারণ আমার লেখাটা আমার সন্তান। তখন আমার প্রথম বই তোমার দেওয়া নাম বেরোলো। আচ্ছা, এটা কত সালে? এটা 2008। খুব বেশি দিন না। না। এবং তারপরে বেরোলো মনোস্কোপ, তারপর স্মৃতিরতলে, তারপর ভাষায় ভাষা। এবং এই 4টে বই কলকাতা বইমেলায় গেছে, এবং তার মধ্যে 3টে বই দিল্লি বুক ফেয়ার, চণ্ডীগড় বুক ফেয়ার। মানে এটা 2018 থেকে আপনার যেটা, মানে আমি যদি বলতে চাই যে সবার জন্য উন্মুক্ত হলো। 2016-17 থেকে শেখা শুরু। আমি শেখা শুরু 2016-17। আপনার স্টেজ পারফরম্যান্স শুরু হলো তারপরে 18 থেকে। মনোস্কোপ মানে সেকেন্ড বই আমার লড়াই শুরু হয়ে গেল। লড়াই মানে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। মানে আমি আমার পোষ্যকে দিয়ে বই প্রকাশ কলকাতা বইমেলার প্রথম হলো। মানে আমার আপনি গুগল সার্চ করবেন যে পোষ্যকে দিয়ে, পোষ্য চিকুকে দিয়ে বইমেলার বই প্রকাশ। সেখানে আমাকে বলা হয়েছিল যে যেখানে সেলেবরা বই প্রকাশ করে সেখানে কখনো কুকুর বই প্রকাশ করবে না। আমি বলেছিলাম আমি করবই। তো সেখানে সমস্ত আমরা যে মানে মিডিয়াদের জানি তারা প্রত্যেকেই ছিলেন, এবং সবার সামনে বই প্রকাশ হলো। এবং যে কটা স্টল ছিল সবাই মোটামুটি ডেকে নিয়ে গেল, চিকুকে দেখলো। দিল্লি বুক ফেয়ারের কয়েকজন ছিল, তারাও এসে ইন্টারভিউ করলো। এবং খুব মানে যতটা আমি ভেবেছিলাম তার থেকে বেশি বোধহয় চিকু মানে একটা জায়গা পেলো, যে পেটরাও কিন্তু সন্তানের মতো। আমরা কিন্তু একটা পেট নিয়ে আসি, যেমন আমরা একটা সন্তানকে দত্তক নিই, সেরকম একটা পেটকে নিয়ে আসি। অনেকেরই সন্তান নেই, তারা কিন্তু ওই বইমেলায় আসতে পারে না, কারণ তার পেটটা হয়তো ছোট বা অসুস্থ। তাহলে পেট জোন যদি একটা করা হয়, আমার এটাই দাবি ছিল যে একটা পেট জোন যদি এত বড় কলকাতা বইমেলায় করা হয়, এবং যারা পেট রাখে তাদের সামর্থ্য আছে, তারা কিন্তু একটা মিনিমাম কিছু বিনিময়ে পেটটা রাখতে পারে, তারাও কিন্তু বইমেলাটা এনজয় করতে পারে। কিন্তু এই যে পেট নিয়ে আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, এটা আমার মনের মধ্যে আপনার এই কথাগুলো শুনতে শুনতে খুব ইচ্ছে করছিল জানার। অনেক বিতর্ক আছে। রাজ্য সরকার সম্প্রতি একটা নির্দেশিকাও জারি করেছেন। আমি আমার এলাকায় বলি যে আমরা যেখানে থাকি পেট রাখুক, আমাদের কোনো আপত্তি নেই, পেট নিয়ে কোনো দ্বিধা নেই, কিন্তু তার পরিচর্যা আপনি যেভাবে করেছেন সবাই কি সেরকম ভাবে করে না? করে না। এবং সেখান থেকে শুরু হয়। রেস্কিউ করার পরেও যেভাবে রাখে, যার জন্য আমি পেট ফ্রেন্ডলি কেয়ার করলাম একটা, সেটা আমাদের বেলগাছিয়া ভেটেরিনারি হসপিটালের ভেতরে।
এবং আমি কিছু বলবো না ভালো খারাপ, আপনারা একবার ভেটেরিনারি হসপিটালটা ঘুরে আসবেন, তারপর তো বাড়ির পোষ্য। হুম। এবার নিয়ে এসে তাদের যেভাবে রাখা হয় রেস্কিউ করার পরে, এবং পেটদের আদর করার জন্য, মানে আমার মনোরঞ্জনের বিষয় হয়ে গেছে পেট, কিন্তু তারও যে অভিমান হয়, তার যে ডিপ্রেশন হয়, তাকে যে সেভাবে দেখতে হয়, তারও যে এক খাবার খেতে ভালো লাগে না, তার মনস্তত্ত্বটা কিন্তু আমরা বুঝি না। একটা গাছের যদি এটা হয় যে যে বাড়িতে বেশি চিৎকার হয়, ঝগড়া হয়, সে বাড়িতে গাছ গাছ থাকে না, তাহলে একটা পেটকে আপনি রেখে বেরিয়ে ঘুরতে চলে গেলেন, যেখানে কলকাতায় মানে বেশিরভাগ জায়গায় পেট ফ্রেন্ডলি না, সেখানে একটা পেটের কতটা কষ্ট হতে পারে। আপনার সন্তানকে আপনি এভাবে ছেড়ে যেতে পারবেন? কিন্তু আপনি সন্তান হিসেবেই নিয়ে এসছেন, আর নয় নিজের মনোরঞ্জনের জন্য নিয়ে এসছেন, তাহলে সেখানে মহান সাজবেন না এবং সেখানে একজন পোষ্যকে নিয়ে আসবেন না। কারণ তার থেকে না স্ট্রিট ডগরা অনেক বেশি ভালো থাকে, তাদের অনেক মানে তারা ওপেন এয়ারটা পায়, তাদের হয়তো কিছু শরীর খারাপ হতে পারে, তারা হয়তো ওই হসপিটালাইজড হতে পারে না, কিন্তু তারা সব জায়গায় যেতে পারে, এরা পারে না। এরা জানলা দিয়ে দেখতে থাকে, এরা চোখের জল ফেলে, এরা ডিপ্রেশনে গেলে একটা কোনায় চুপ করে বসে থাকে। এদেরকে নিয়ে কাজকর্ম আপনি করছেন, আমি এই পার্টটা আমি আসবো, কিন্তু আমি প্রথমে, এটা তো অনেক পরের পার্ট, এই যে আপনার লেখালেখি যেখান থেকে শুরু হলো, এই লেখালেখি শুরু হওয়ার পর থেকে আপনি কবিতাতে আপনার, আমি প্রায় দেখি যে আপনার কবিতাতে প্রচুর কাজকর্ম আপনি করেন। নতুন প্রজন্ম যারা কবিতা নিয়ে কাজ করতে চাইছে, বা অনেকেই আছে যারা বাড়ি, আমি দেখেছি বাড়ির অনেক মহিলারা আছেন যারা হয়তো ভাবেন যে আমি যদি একটু কবিতা বলতে পারতাম, কেন কবিতাটা এখন অনেক কমার্শিয়াল, আমাদের মোবাইলের মাধ্যমে অনেকটা ঘরে চলে এসছে। তাদের জন্য আপনি কিভাবে বলেন, মানে তাদেরকে আপনি কিভাবে চাইছেন যে তারাও এটা করুক, বা তাদেরকে আপনি কিভাবে সাজেশন দিচ্ছেন যে তারা এই জায়গাটা আসতে পারে? প্রথম বলবো সহজ পাঠ বর্ণপরিচয়টা আবার একটু ভালো করে পড়ুন। কারণ যেটা হয়েছে যে সবাই না এখন খুব প্রচার প্রসারটা বেশি চাইছে, কিন্তু যেটা হচ্ছে সেটা আমাদের আবৃত্তির জগতের জন্য ভীষণ খারাপ হচ্ছে। না শিখে আমরা খুব তাড়াতাড়ি লোকের সামনে চলে আসছি, এইটা কিন্তু একটা মারাত্মক কাজের জায়গার জন্য খারাপ হচ্ছে, এবং আবৃত্তি জগতের জন্য খারাপ হচ্ছে, কবিদের জন্য খারাপ হচ্ছে। কারণ কবি আর আবৃত্তিকারের সাঁকো তো হচ্ছে মানে কবির কবিতাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সাঁকো হচ্ছে একজন আবৃত্তিকার। সেই আবৃত্তিকার যদি ঠিকমতো উচ্চারণ করতে না পারে, সে যদি ঠিকমতো তার ভাব প্রকাশ করতে না পারে, তাহলে কিন্তু কবির ব্যর্থতা, কবিতার ব্যর্থতা, আবৃত্তিকারের ব্যর্থতা এবং শ্রোতাদের ব্যর্থতা। এবার সত্যি একজন গৃহবধূর ইচ্ছে করতেই পারে সে একটা কবিতা বলবে, কিন্তু প্রশিক্ষণটা তো দরকার। এখন তো অনলাইনে শেখা যায়। বর্ণপরিচয় সহজ পাঠ পড়াটা আমাদের খুব দরকার, খুব দরকার। তারপরে হচ্ছে যে এই পচটা তো বলা, জীবের আড়ষ্টতা কাটানো, এগুলো করে সিঁড়ির প্রত্যেকটা ধাপে পা দিয়ে যদি ওঠা যায়, তাহলে সে সে যখন শিখবে তাতেও একটা আনন্দ পাবে। কারণ পরবর্তীকালে সে শেখাতে পারবে। সে শুধু নিজে ফোনের সামনে বা স্টেজে উঠে একটা মেমেন্টো নিল তা কিন্তু হবে না, সে শেখাতে পারবে, এবং সে যখন ছাত্র তৈরি করতে পারবে তার আনন্দটা আলাদা। তাই নিজে যদি শিখে ঠিক মতো এই জগতে আসতে পারে এবং সিঁড়ির প্রত্যেকটা ধাপে পা দিয়ে উঠতে পারে, তাহলে হয়তো চুলগুলো সব পেকে যাবে, কিন্তু তখন যে শিক্ষাটা হবে সেই শিক্ষার ভার অনেক। তাকে কিন্তু ওই কে আজকে আমাকে গুরুত্ব দিল, কে আমাকে আজকে মঞ্চ দিল না দিল, তার কোনো দরকার। এটার সঙ্গে আরেকটা জিনিস আপনি ওদের মাঝখানে একটু বললেন, সেটা হচ্ছে যে বাংলা ভাষার অপসংস্কৃতি রয়েছে। এটা তো মানে সরস্বতী ভান্ডার রয়েছে, আমি এই জায়গাটায় আসবার জন্য এটা তুললাম প্রসঙ্গটা। এই বাংলা ভাষার অপসংস্কৃতি, এটাকে আপনি কিভাবে দেখেন? এখন তো একটা হাজারু ভাষা তৈরি হয়েছে, মানে বাংলা ভাষা বলাটাই বোধহয় এখন মানে পাপ হয়ে দাঁড়িয়েছে। মানে আমি ক্লাসই নয়, হ্যাঁ, আমি নিজেকে বাংলাটা ঠিক আসে না, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, আমার মেয়েরও বাংলাটা ঠিক আসে না, এবং আমার মেয়েকে বলাই আছে যেদিন শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র পড়তে পারবে সেদিন বলবো যে তুমি আমার মেয়ে, না হলে বলবো না তুমি আমার মেয়ে। এবার কথা হচ্ছে যে এই যে নিজের ভাষা যদি সে ঠিকমতো না জানলো, নিজের শেকড়টাকে জানলো না। মাতৃভাষা মানে মায়ের জঠরের ভাষা,
সে যখন মায়ের জঠরের ভাষা শুনছে, সে যখন মায়ের গর্ভে রয়েছে, সেই ভাষা শুনে বড় হচ্ছে, সেই ভাষায় সে যতটা এক্সপ্রেস করতে পারবে অন্য কোনো ভাষায় ভাষায় সেটা পারবে সেটা না। পারবে না, সেটা হতে পারে না, সেই অনুভূতি আসবেই না। সুতরাং তার মানে কি, অনুভূতির কিন্তু পতন হচ্ছে, এবং পতন। অনুভূতির পতন হচ্ছে মানে ভাষার পতনও কিন্তু অনুভূতি পতন হওয়ার কারণ। পতন হচ্ছে বলেই সমাজের পতন হচ্ছে, এবং আমরা সিন্ধুকে কি রেখে যাচ্ছি, একটা ভাষা সন্ত্রাসের সমাজ রেখে যাচ্ছি। এই ভাষা সন্ত্রাসের সমাজ, এইটা মানে এর ব্যাপ্তি প্রচুর। এটা আজকের দিনে মানে যদি আমরা যেটা আমাদের যেগুলো ধরুন প্রতিদিনের খবরের কাগজ বা এখন যেগুলো আমাদের সাহিত্য আছে, সেখানেও এর এর ব্যবহারটা খুব দেখা যাচ্ছে। মানে ভাষা সন্ত্রাসের খবরের কাগজে তো দেখা যাচ্ছেই, কারণ খবরের কাগজের এমন এমন কিছু হেডলাইন হচ্ছে যেগুলো সত্যিই খবরের কাগজে হওয়া উচিত ছিল না, বা আগে কোনোদিন হয়ওনি, এখন হচ্ছে। এটা কি সম্পূর্ণটাই আপনার মনে হয় যে এটা মানে কি বলবো, সমাজের চাহিদা না দর্শকের চাহিদা? আমরা দর্শক তৈরি করি, আমরা সমাজ তৈরি করি। আর সাধারণ মানুষ যেদিন ফেলে না, জোরে ফেলে। খুব দামি কথা আশা- কিন্তু। কারণ হচ্ছে সব রাজত্বই একদিন ভাঙে, ওই জন্য মহাভারত যুদ্ধ হয়েছিল, ওই জন্য দুর্যোধনের হার হয়েছিল। দুর্যোধনের কিন্তু উম, লোকবল, অর্থবল সবকিছু বেশি ছিল, এবং একসময় কিন্তু নারীতান্ত্রিক সমাজ ছিল, ছিল। তারপরে পুরুষতান্ত্রিক সমাজ এসেছে। আর যখন ফেলবে তখন মারাত্মক ভাবে ফেলবে, কারণ আমি খেয়াল করছি নতুন প্রজন্ম কিন্তু আবার চেষ্টা করছে যে বাংলা ভাষা নিয়ে কাজ করার। দেখবেন অনেক ব্লগার কিন্তু এখন বাংলার ঐতিহ্য, একদম। বাংলার ইতিহাস এগুলো নিয়ে কাজ করছে, তার মানে কিন্তু আবার ঢুকছে। এবার ঢোকার পরে তারা যখন দেখবে তাদের আগের প্রজন্ম ঘেটে ঘ করে রেখেছে এবং একটা হাজারু ভাষা তৈরি করে রেখেছে, এবং বলছে যে এইগুলো আমাদের পেপারে এরকম ভাবে লেখা হয়। আচ্ছা, তোমাদের পেপারে যদি এগুলো লেখা হয় তাহলে এগুলো শব্দকোষে থাকা দরকার। একদম। দেওয়াল লিখনের সময় একটা চকচকে দেওয়ালে একটা আশীর্বাদ লেখা, আশীর্বাদ লেখা দেখে একটা বাচ্চা স্কুলে ঢুকলো, সে এবার আশীর্বাদ লিখবে না আশীর্বাদ লিখবে, সে তার মানে মাথায় ঢুকে মাথায় রয়েছে ঢুকে গেছে আশীর্বাদ। আশীর্বাদ, কারণ সেটা চকচকে একটা চকচকে জায়গায় দেওয়ালে লিখেছে। লেখা। এবার বইয়ের ওই কালো অক্ষরে, সাদা জায়গায় কালো অক্ষরে লেখা আশীর্বাদ, তার কিন্তু তখন মানে লেখার সময় আশীর্বাদটাই আসবে যে সে চকচকে জায়গায় লিখেছে। তাহলে ক্ষতিটা আমরা কার করছি? নতুন প্রজন্মের করছি। তাহলে এই ভাষা সন্ত্রাস তো, এক তো ভাষা সন্ত্রাস মনের রক্তক্ষরণ করছে, এই হাজারো লিখিত ভাষা আমাদের প্রকৃত ভাষা, আমাদের মাতৃভাষার অবক্ষয় করছে, এবং সর্বোপরি আমাদের সমাজের অবক্ষয় হচ্ছে। আপনি আজকে আমাদের স্টুডিওতে যখন এসেছেন, তার আগে আপনি একটা বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, যেখানে কবিতার একটা অনুষ্ঠান ছিল। আপনার এই কথাগুলোর মধ্যে থেকে আমি শুধু জানতে চাইছি যে কিছুক্ষণ আগে আপনি বলেছেন যে কবিতা বা আবৃত্তি যদি সঠিক পন্থায় না হয়, তার দর্শকের শেষ যারা একদম টেল এন্ডারে রয়েছে দর্শক, তাদের কাছে ওটা শ্রুতিমধুর নয়। আজকে যে অনুষ্ঠান করে এসেছেন, আমার হাসি পেয়ে যাচ্ছে, আপনি মার্জনা করবেন, কিন্তু সেখানে কি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি নিশ্চয়ই? হ্যাঁ, হয়েছে। হয়েছে, এবং যেটা হলো সেটা হচ্ছে যে আহ, বেরিয়ে আমার যে ড্রাইভার ভাইটি, উনি বললো, দিদি তোমারটা ভালো লাগলো, আর দুজনেরটা ভালো লাগলো, আর বাকি না ঘুম পেয়ে যাচ্ছিল, শুনতে ইচ্ছা করছিল না। আমিও না ক্লাস 5-এ প্রজেক্ট করতাম, আমিও কবিতা বলতাম, কিন্তু এত খারাপ কবিতা বলতাম না, জানো তো, আমাদের দিদিমণিরা শেখাতো, এত খারাপ কবিতা বলতাম না। আমার খারাপ, কারণ এটাই আমি এই জানতে চাইছিলাম। জগৎটা আমার জগৎ, এটা আমার পরিবার, এটা আমার এক্সটেন্ডেড পরিবার, এবং এই পরিবারের কোনো সদস্যকে খারাপ করলে এটা কিন্তু নিজের আমার গায়ে। গায়ে লাগে, এবং আমাদের পায়ের তলার মাটিটা সরে যাচ্ছে। ও মানে যেটা ছিল মানে আবৃত্তি মানে স্টপ গ্যাপ, ঠিক আছে, দুজন গান করার মাঝখানে অনেকটা সময়, ঠিক একদম। আছে, একজন Stage makeup। বলে দাও। এবং অ্যাঙ্কাররাও অ্যাঙ্কারিং করে এমন ভাবে যে তাদের সেই গুরুত্বটা, তাদের সেই কথাটা শোনাই হয় না। এবং অ্যাঙ্কারিং এর ক্ষেত্রে যে সেই সময় কবিতা বলতে নেই, সেই সময় সাক্ষ্য তৈরি করতে হয়, সেই কনসেপ্টটা চলে গিয়ে যে আমিও কবিতা বলতে পারি, আমি কেন শোনাবো না,
দুটোর পোর্শন আলাদা। ওই জন্যই কিন্তু আমরা বলি বাচিক শিল্প, বাচিক শিল্প অনেকগুলো সেক্টর আছে। অবশ্যই। এবার আমি যদি মাংসের সাথে মাছ মিশিয়ে রান্না করি, সেটা কেউ নেবে নেবে না তো। এবার যখন আমার এই পরিবারের সদস্যের কেউ মাছ মাংস মিশিয়ে রান্না করছে এবং সেটা খেয়ে কেউ খারাপ বলছে, তার মানে কিন্তু আমার পরিবারকেই খারাপ বলছে এবং সেই পরিবারের আমি একজন সদস্য, সেটা আমার গায়ে লাগে। কারণ ওই রকম আমি আমি করে কিছু হয় না, অনেকগুলো মানুষ মিলে কিন্তু আবৃত্তিটাকে উপরে তুলেছে। আজকে যে কটা নাম, যে কজনের নাম এবং যে কজনের আবৃত্তি শুনে, শ্রুতি নাটক শুনে আমরা বড় হয়েছি, আহ তাদের সম্মানটাকে আমরা ধূলিসাৎ করে দিচ্ছি। তাদের দেখানোর পথটা খারাপ হয়ে যাচ্ছে। তারা ফেম পেয়েছে, আমিও দেখো ফেম পাচ্ছি, আমিও 4টে মেমেন্টো পাচ্ছি, আমিও স্টেজে উঠছি। তার মানে তুমি জায়গাটাকে ওরকম একই ব্যালেন্স করার চেষ্টা করছো, কিন্তু তোমার ভেতরটা শূন্য, উপরে একটা মোড়ক শুধু। মানে এটা হয় না, এটা বেশি দিন চলতে পারে না, এবং ওই জন্যই জায়গাটাও খারাপ হয়ে গেছে। মানে স্ক্রল করলে সত্যি সত্যি অনেক আবৃত্তি শোনা যায় না। মানে কারণ হচ্ছে যে একজন কবির মোটামুটি 15 থেকে 20টা কবিতা পড়লে বোঝা যায় যে কবির কি ভাবমূর্তি এবং কবি কোন ভাবে কোন কবিতা প্রকাশ করতে পারে। এবার আমি প্রথমে একটা কবিতা পড়লাম, পড়ে আমি সেটা বলা শুরু করলাম, আমি কখনোই এক্সপ্রেস করতে পারবো না কবিতা, তাহলে আমি কি করে আবৃত্তিকার হলাম? আমার তো শাখা তৈরি করার কাজ, আমি তো ব্রিজটাই তৈরি করতে পারলাম না। আপনি কলকাতার উপরে দীর্ঘদিন কাজ করছেন, এখনো মানে কলকাতায় আপনার কাজের মেন জায়গা। সময়ের সাথে সাথে আপনার কাজের ব্যক্তি রাজ্যের অন্যান্য জায়গাতেও ছড়িয়ে যাচ্ছে। কলকাতা রাজ্য মানে আমরা জানি যে আমাদের কমার্শিয়াল ভাষায় একটা কথা আছে যে রেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ক্যালকাটাকে বাদ দিলে। এই রেস্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই পরিস্থিতিটা, মানে এই ধরনের যে জায়গাটায় আবৃত্তি বলুন বা অন্যান্য যেসব জায়গাগুলো নিয়ে আপনি কাজ করেন, এই জায়গাটা কি মানে কতটা আমি সিকিউর বলবো, মনে হয়? আমার যেটা মনে হয়েছে বাইরে প্রোগ্রাম করতে গিয়ে, সেটা হচ্ছে যে এক তো কলকাতার মধ্যে শিল্পীদের হয়তো পারিশ্রমিক বেশি, সম্মান কম। আর কলকাতার মধ্যে শিল্পী অনেক, কিন্তু শিল্প সত্তা দেখা বা শোনার লোক কম। মানে আচ্ছা। স্টেজে বেশি লোক থাকে, মানে অডিয়েন্সে লোক কম। অডিয়েন্সে লোক কম। কিন্তু যদি একটু মফস্বলের দিকে বা গ্রামের দিকে যাই, তাহলে দেখবো শিল্পীদের যে সম্মানটা এবং যেভাবে মন দিয়ে শোনার তাগিদটা আছে, তারাই যদি ঠিক মতো শোনে, তারাও কিন্তু একদিন শিল্পী হয়ে উঠবে। বাহ। কারণ নিজেকে তৈরি করতে গেলে আগে শুনতে হয়, কম বলতে হয়। যে যত বেশি শোনে সে তত Good বেশি listener হতে ভালো ভালো মানে ছাত্র হতে পারে। এবার আমার এটাই মনে হয়েছে যে আজকে আমাকে 4জন টানা রিক্সোর চালকদের ডেকে সম্বর্ধনা দিচ্ছি বলছে, এটা যদি ট্যুরিজমের আন্ডারে আনা হয়, আমি হলুদ ট্যাক্সি আপনি নিয়ে কাজ বলেছেন করছি, এটা নিয়ে। ট্রাম নিয়ে কাজ করছি, এটা আমার মনে হয় এগুলো যদি মফস্বলে থাকতো, তাদের না একটা পুরনোর প্রতি, শিকড়ের প্রতি টানটা আছে, যেটা কলকাতায় হারিয়ে যাচ্ছে এই এত আলো এত মোড়কের মানে চাকচিক্যতে। ওই জন্য কলকাতায় এই সো কল্ড ডিপ্রেশন শব্দটা বেশি, কারণ এগুলো তো বেশি দিন চলে না, মোড়ক তো বেশি দিন থাকে না। গ্রামে বা মফস্বলে কিন্তু ডিপ্রেশন শব্দটা কম শোনা যায়। মনোরোগীর মানে সংখ্যাটা আমি, ওদিকে বেশি। হ্যাঁ, কজন সাইকিয়াট্রিস্ট দেখাতে যায় ওখানে। ওখানে আমি যদি দেরি করে স্নান করতে যাই, আমার পাশের বাড়ি জেঠিমা এসে বলবে, এই দেরি করে স্নান করতে যাচ্ছিস, ঠান্ডা লাগবে না? সেখানে কিন্তু আমার মা কথা বলবে না, এখানে সেটা হবেই না। আর ফ্ল্যাট কালচার গুলোতে তো হবেই না, সেখানেও এত ডিসক্রিমিনেশন। মানে এটা তো একটা, এটা নিয়ে তো আমার কাজ করার ভীষণ ইচ্ছা, সেটা হচ্ছে ফ্ল্যাটের ডিসক্রিমিনেশন। আচ্ছা। এই ফ্ল্যাটে রেন্টে যে থাকে আর যে ওনার, তাদের মধ্যে যে একটা ডিসক্রিমিনেশন। এমনও শুনেছি যে রেন্টে থাকে বলে তার বাচ্চাকে জন্মদিন থেকে বের করে দেওয়া হয়েছে, এবং আমার মনে হয় এর জন্য একটা প্রপার আইন আনা উচিত। মানে একই ফ্ল্যাটে যদি ওনার থাকে আর রেন্টের যদি থাকে। হ্যাঁ, এবার ধরুন একটা কমিটি গঠন এটা তো হচ্ছে। আপনার এমনি শহরাঞ্চলে তো এমনি হতে পারে যে একটা বাড়িতেও তো আপনার রেন্টের ওনার থাকতে পারে উপর বা নিচে। হ্যাঁ, কিন্তু সেখানে এই জিনিসটা তো হয় না। না, সেখানে হয় না, এখানে হয়। মানে যেখানে মোড়ক বেশি, মোড়কের ভেতরে কি আছে আপনি জানেন না, ওখানে বিষধর সাপও কিন্তু থাকতে পারে। অবশ্যই থাকতে পারে। যেমন পদ্ম ফুল যেখানে, সেখানে কিন্তু বিষধর সাপ বেশি থাকে।
আর আরেকটা হচ্ছে দেখুন, একটা কমপ্লেক্সের মধ্যে একটা কমিটি থাকে, ঠিক আছে, যারা দুর্গাপুজো করে, যারা দেখে কমিটিটা পুরোটা। এবার আমার ওই কমিটির মধ্যে রেন্টে থাকে একজন, তার হয়তো কমিটির একজনকে পছন্দ না, বা সেই কমিটির একজন বিরক্ত করছে, আমি একজন সিঙ্গেল মাদার, আমাকে হয়তো খুব বিরক্ত করছে, কিন্তু আমার অধিকার নেই আমি কমিটির ভোটে গিয়ে ভোটটা দেব। আচ্ছা, এটা কিন্তু লও নেই। হ্যাঁ, এবার আমার মনে হয় যে এটা নিয়েও আমার এটা একটা কাজ করা উচিত, কারণ ভাইটাল জায়গা কিন্তু আপনি আইডেন্টিফাই করলেন, এটা আমিও কোনোদিন ভাবিনি কিন্তু। এবং বাইলতে একটা আছে যেটা হচ্ছে তোমরা ইনভাইট করতে পারো, কিন্তু ওখানে ভোটিং এ তোমার ওনারই একমাত্র, ওনার তো থাকেই না, ওনার কি করে জানবে কমিটির লোকটা ভালো না খারাপ? এবং এখানে অনেক সিঙ্গেল মাদার থাকতেই পারে, উইজো থাকতেই পারে, তাকে হয়তো দিনের পর দিন বিরক্ত করা হচ্ছে, কিন্তু সে কিন্তু সবকিছু দিয়ে যাচ্ছে। সামাজিক ব্যাধি, ব্যাধি তো এরকম করে কত জায়গায় জানেন আপনি, কাঁদতে কাঁদতে কমপ্লেক্স থেকে উঠে গেছে, থাকতে পারেনি এই কমপ্লেক্স কালচারে, এই কমিটির এই এটা কিন্তু একরকম সিন্ডিকেট। হ্যাঁ, এইটা কি আপনার শুধু কলকাতার মধ্যে হচ্ছে না, কলকাতার বাইরেও দেখা গেছে? আমি যেহেতু কলকাতায় থাকি, আমি কলকাতার মধ্যে আপনি বেশি তো দেখেছেন, কিন্তু কলকাতার বাইরে মফস্বলে তো সবে ফ্ল্যাট গুলো গজিয়ে উঠছে, মানে এই কালচার দানাগুলো গজাতে হয়তো একটা সময়, কোনো জিনিসই প্রতিকৃত কলকাতা। হ্যাঁ, কলকাতায় যখন হয়েছে তখন এটা আস্তে আস্তে হবে, মানে এগুলো তো কর্কট ব্যাধির মতো সমাজের। এবার এগুলো নিয়ে না সবারই একটু একটু করে কাজ, কারণ সোনার বাংলা কোনো নেতা বা নেত্রী কিন্তু করতে পারে না, সোনার বাংলা একটা মানুষই গড়ে, ওটা হয় না। সোনার বাংলা সাধারণ মানুষই গড়ে, সাধারণ মানুষই মানে কে চেয়ারে বসবে ঠিক করে দেয়, আবার সাধারণ মানুষই চেয়ার থেকে ফেলে দেয়। খুব কতগুলো ভাইটাল পয়েন্ট, মানে খুব সমাজের খুব ভেতর থেকে আপনি সমস্যাগুলো তুলে এনেছেন, যেগুলো হয়তো আপনি সমাজে এইভাবে কাজ করেন, আমাদের হয়তো জানা ছিল না। আমি এটা ব্যক্তিগত স্তরে আমি জানতামই না, আপনার কাছ থেকে জানলাম, এটাতে আমার খুব ভালো লাগলো। আগামী এটা নিয়ে আমি কাজ করার চিন্তা ভাবনা করবো, লেখালেখিও করবো। এটা আরেকটা জিনিস আমার কাছে খুব জানতে ইচ্ছে করে, সরস্বতী ভান্ডার বিষয়টা কি? মানে এটা নিয়ে প্রচুর, মানে আপনার অনেক কিছু কাজ আছে, অনেক, আপনি এটাতে খুব এটাও একটা মানে আমার সবকিছু গল্প আর কি, আমার জীবনটাই মনে হয় একটা মহাকাব্য হয়ে যাবে মোটামুটি। তা একদিন আমার বাবা টিভি দেখছেন, আমাদের বাড়িতে এসছে, তা ভোটের আগে, তাই যেরকম হয় আলোচনা হচ্ছে, আলোচনা তো হচ্ছে না, আমাদের বাড়িতে এসছেন, বাবা টিভি দেখছেন, এই জায়গাটা যদি একটু ক্লিয়ার হয়। মানে আমাদের বাড়িতে এসছেন মানে আমাদের তো মামের ফ্ল্যাট, আমরা দুজনে থাকি, তা বাবা আর মা এসেছে, বাবা মা তো হারি শহরে থাকে। এবার জানেনই তো আমি সিঙ্গেল প্যারেন্ট। না, আমি সেটা বলছি না, মানে বাবা মা আপনার কাছে বেড়াতে এসেছেন, সেই সময় থেকে এই গল্পটা শুরু হচ্ছে। হ্যাঁ, এবার সেই সময় টিভি দেখছে, এবার টিভি দেখার সময় যেরকম বেশিরভাগ সময় বাবারা খবরের চ্যানেলই দেখেন, এবার সেই সময় মেয়ে ঘরে ঢুকে বলছে, মা দেখেছো দেখো চিৎকার করে করে কথা বলছে, উল্টো পাল্টা কথা বলছে, একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করছে, আর আমি কিছু বললেই তুমি বকো। হ্যাঁ, সবার দেখো চুলগুলো পাকা কিনি, হ্যাঁ, আর আমি কিছু বললেই বকো। না, ফট করে মনে হলো যে আমিও তো একটা টিভি চ্যানেলে এরকম টক শোতে গিয়েছি, তাহলে যে আমার ভাষার ওপর কেন কন্ট্রোল থাকবে না, যে আমার বাড়ির বাচ্চাটাও তো দেখছে যে আমি এভাবে বলছি। এবার সে যদি আমাকে উল্টে বলে, তখন বলবো জেনজি ওরা ওরকমই, ওদের কোনো লাগাম নেই, ওরা সেলফ সেন্টার্ড, ওরা কারোর কথা শোনে না। তৈরি করছে কারা? একটা টিভি চ্যানেল, একটা মিডিয়া, বা একটা সংবাদ মাধ্যমের যে কোনো মাধ্যম, সেটা একটা পোর্টাল হতে পারে, যে কোনো মাধ্যম, সেখানে যদি ভাষার ওপর কন্ট্রোল না থাকে, সেখানে যদি বয়োজ্যেষ্ঠদের দেখে যে এইভাবে একে অপরকে আক্রমণ করছে, যেখানে মনের রক্তক্ষরণ হতে পারে এবং ব্যক্তিগত আক্রমণ হচ্ছে, এবং আরেকটা কথা ভাবুন, যে বাচ্চাটা পিডোফাইলের শিকার, হ্যাঁ, তার সামনে যদি এমন একটা শব্দ ব্যবহার করা হচ্ছে ওখানে যে তাকে ট্রিগার করলো, তার কিন্তু প্যানিক অ্যাটাক হতে পারে। বা এই ধরনের কথাবার্তাতে কারোর হয়তো ছেলে মেয়ে বাইরে, ঠিক আছে, তার হয়তো তার মা বাবার জন্য চিন্তা হতে পারে যে ও এখন আমাদের ওখানকার অবস্থা এরকম, তাহলে বাবা মা ঠিক আছে তো। তা আমরা তো অসুস্থতাও তৈরি করছি, আমরা তো মানসিক ব্যাধিও তৈরি করছি। এবার এতে কি হচ্ছে,
সাইকিয়াট্রিস্ট তো একজন ডক্টর, কাউন্সিলিং করছে কারা? এমন লোক আমি দেখেছি কলকাতায় আছে যাদের কিন্তু পুঁথিগত কোনো বিদ্যা নেই, তারাও একজন কাউন্সিলিং করতে বসে গেছে একটা চেম্বার। আপনি কত দিকে যাবেন? মানে একটা সমাজের ব্যাধি আরো 4টে ব্যাধিকে ডেকে নিয়ে আসে। এবার সেই থেকে আমার ভাষা মনে হলো যে আমার বাড়িতে যদি এটা হতে পারে, তাহলে আমি যখন এখন 5 জনের জন্য বাঁচছি, আমার যখন একটা এক্সটেন্ডেড ফ্যামিলি তৈরি হয়েছে, আমি ভোটের আগে তখন ইলেকশন কমিশনের সামনে দাঁড়িয়ে বললাম যে টিআরপির জন্য দয়া করে বিষ বৃক্ষটা বপন করবেন না, কারণ এটার ফল কিন্তু আপনার বাড়ির লোকের খেতে হবে, আপনার বাচ্চাদের খেতে হবে, এবং যারা বলছে তাদেরও খেতে হবে। মেডিটেশন করুন, এবং যদি তর্ক করতে হয় তার জন্য পড়াশোনা করুন, কারণ খুব চাটুকারিতার সঙ্গে সুন্দর ভাষা প্রয়োগ করেও কিন্তু আক্রমণ করা যায়। তার জন্য একটু পড়াশোনার প্রয়োজন, ওই যে শিক্ষা নয়, বিদ্যার প্রয়োজন। ওই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর গাছপালার মধ্যে পড়াশোনা শেখাতেন, কারণ প্রকৃতির প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু সবসময় শিখিয়ে দেয়। ওই জন্য লক্ষ্মীর ভান্ডার যেমন অর্থ দেয়, সরস্বতী ভান্ডার বলে যে তোমার জীবের ওপর যেন সরস্বতীর বাস থাকে, সরস্বতীর বাস থাকলে আমাদের আগামী প্রজন্মটা ভালো হবে। কতটা সাকসেস? বেশ ভালো, রেসপন্স ভালো। শুধু কারণ আমি এই যে যখন বয়স্ক লোকদের সঙ্গে কথা বলছি, যখন বাংলা একাডেমির সামনে গিয়ে বাচ্চাদের সঙ্গে কথা বলছি, বর্ণপরিচয় সহজ পাঠ দিচ্ছি, ওখানে চায়ের দোকানে দিচ্ছি, সবাই বলছে যে হ্যাঁ সত্যি তো, এখন মানে এমন একটা মিশ্র ভাবে ভাষা তৈরি হচ্ছে, ভালো লাগছে। এমনকি বাচ্চা ছেলে মেয়েরাও, ওরা অনেক কিছু আমাদের থেকে বেশি জানে। সমস্যাটা হচ্ছে এই না, মাঝখানের এই কিছু লোক, মানে তারা না এদিককার না ওদিককার, এবং তাতে কি হচ্ছে, মানে একটা পচা আম বাকি আমদের পচিয়ে দেয়, বা একটা পচা জিনিস বাকিগুলোকে পচিয়ে দেয়, সেটাই হচ্ছে। কিন্তু বিগত আমার নিজস্ব স্টাডি করা আমি একটা জিনিস, যেটা আপনিও হয়তো খেয়াল করে দেখবেন, বিগত 4-5 বছরে কলেজ স্ট্রিটের যত বইয়ের পাবলিকেশন আছে, তাদের কাছে কিন্তু আপনার সহজ পাঠ, বর্ণ পরিচয় প্রিন্টিং কিন্তু প্রায় শেষের দিকে। প্রচুর পেয়েছে, সেগুলো তো ওল্ড স্টক ছিল, আপনার মানে নতুন উপস্থাপনার জন্য সেগুলো হয়তো এবার বেরিয়েছে বাক্স থেকে, কিন্তু ছাপানো কিন্তু শেষের দিকে। যাই হোক, আপনার উদ্যোগে যদি সেটা আবার শুরু হয় নতুন করে, সেটা আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে খুব উপকারী হবে, এবং বাচিক শিল্পের জন্য খুব একদম। কিন্তু আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন এই বাংলা ভাষা সন্ত্রাস, এটা তো শুধু আপনি কলকাতার উপরে কাজ করেছেন, ঠিক আছে, কিন্তু আমাদের জেলাগুলোর অবস্থা দেখেছেন? জেলাগুলোতেও তো এই প্রবণতাটা মারাত্মক ভাবে ছেয়ে গেছে। এবার মুশকিলটা হচ্ছে কি, এই যে ধরুন সামনে নির্বাচন আসছে, বা অলরেডি তার একটা মানে আবহাওয়া তৈরি হয়ে গেছে, আগামীকাল আরো বড় হবে তৈরি হবে আবহাওয়াটা, সেখানেও যারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন, উপস্তরের নেতা নেত্রীরা, তাদেরও তো যে এই জায়গাটা দেখা উচিত। তারাও তো কোনো না কোনো বাড়ির থেকেই বিলংস করেন, কোনো পরিবার থেকেই বিলংস করেন, তারাও তো সেই জায়গাটাকে দেখছে না। আসলে কি, আমি থেকে আমরা আর হচ্ছে না, এই আমিতে যেহেতু আটকে রয়েছে, ওই জন্য আমি থেকে কিন্তু আমার সন্তানটাও হচ্ছে না, আমার পরিবারটাও হচ্ছে না, সুতরাং সমাজ তো চুলো হয়ে যাক না। আমি যে এই ভাষা বলছি, আমি যে এরকম ব্যবহারটা করছি, এর থেকে আমার সন্তান শিখছে, এবং ইউনিভার্স কিন্তু সবকিছু ফিরিয়ে দেয়, এটা কিন্তু একসময় আমাকেই আবার ফিরে পেতে হবে, সেইটা কিন্তু ভাবছে না। কারণ এই যে বার্ধক্যজনিত সমস্যা, বাবা ছেলে মেয়ে দেখে না, বার্ধক্যজনিত সমস্যা, বা এই যে নেগলেক্ট করা, বা বাচ্চা ফোন নিয়ে, ফোনটা কারা তুলে দিয়েছে, খাচ্ছে না যখন ফোনটা কারা তুলে দিয়েছে, এখন বাচ্চাদের দোষ হয়ে গেল যে ফোন দেখছে, আমার কথা শুনছে না। যখন ওদের গল্প শোনার সময় ছিল, যখন রূপকথার গল্প শোনার সময় ছিল, তখন আমরা কোথায় ছিলাম? তখন কি আমরা বানিয়ে দুটো রূপকথার গল্প শুনিয়েছি? তখন আমরাও নিজেরা ফেসবুক করতে ব্যস্ত হয়ে গেছি, ওদেরও একটা ফোন ধরিয়ে দিয়েছে। তা সেক্ষেত্রে এই যে নেতা নেত্রী বা যারা দেশ চালায়, তারা যদি ঠিক না হয়, আমি চুপ করে বসে থাকবো? আমি তো দেখবো আমার বাড়ির সন্তানটা যেন ঠিক হয়, তাহলে আমি বলবো যে না বাবা, তুমি ওইদিকে তাকিও না, তুমি নিজে পড়াশোনা করে এমন একজন
নেতা বা নেত্রী তৈরি হও যাতে তোমাকে দেখে শেখে। কারণ আমি চাইবো আমার বাড়ির ছেলেটা ডাক্তার হোক, আমার বাড়ির ছেলেটা ইঞ্জিনিয়ার হোক, বা আমার বাড়ির ছেলেটা অ্যাডভোকেট হোক, কিন্তু আমার বাড়ির ছেলেটা যেন পলিটিশিয়ান না। আমার বাড়ির ছেলেটাকে আমি উপযুক্ত শিক্ষিত করে আমি বলবো হ্যাঁ আমার বাড়ির ছেলেটা বা মেয়েটা একজন ভালো পলিটিশিয়ান হোক, যে দেখিয়ে দিই। কারণ ও করছে, ও খারাপ করছে, আঙুলগুলো না তুলে প্রথমে না আয়নার সামনে দাঁড়াতে হয়, আত্মব্রহ্মকে জাগ্রত করতে হয়। কারণ প্রত্যেকের মনেই তো শুম্ভ নিশুম্ভ থাকে। আগে আমাদের মনে নিশুম্ভটাকে মারতে হবে, শুম্ভকে জয় করতে হবে, আত্মব্রহ্মকে জাগ্রত করতে হবে। প্রত্যেকেই যদি সেটা করে, একজন একজন করতে করতে কিন্তু সবাই হবে, এবং সবাই যখন ওই এক হবে তখন নেতা নেত্রী কজন আর সাধারণ মানুষ কজন। কিন্তু আপনার এই চিন্তা ভাবনায় কোনো সিলভার লাইন দেখতে পাচ্ছেন? হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। সেটা যদি হয়, কারণ যত পজিটিভ চিন্তা করবেন, যত ম্যানিফেস্টেশন করবেন, যত ইউনিভার্সকে বলবেন হ্যাঁ হোক 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 হোক, আমি ভালো একটা সমাজ সিন্ধুকে রেখে যেতে চাই, এত ধর্ষণ দেখতে চাই না, এত মনে রক্তক্ষরণ দেখতে চাই না, এত পিডোফাইল দেখতে চাই না, এত পারভার্ট লোকজন দেখতে চাই না, এত এত করাপশন দেখতে চাই না, যত বলবো যে একটা ভালো সমাজ হোক, একটা ভালো সমাজ হোক, একটা ভালো সমাজ করতেই, মানে ভালোটা আমাদের বলতে হবে, বলতেই হবে, পজিটিভটা ভাবতে হবে। হ্যাঁ। কিন্তু আমি আরেকটা জিনিস জানতে চাই, এগুলোর মধ্যে থেকে আপনার আরেকটা কাজের দিক আছে যেটা নিয়ে জানি না কতদিন জানেন, বা আমি অন্তত একটু একটু জানি। সেটা হচ্ছে যে আপনি আমাদের শারদীয় উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন থিমের, আপনার সঙ্গে আগেও আলোচনা হচ্ছিল। এই জায়গাটা আপনি কেমন করে এলেন? মানে এটা তো আপনার এই পার্টের সঙ্গে তো একটা মিল আছে। সবকিছুটাই মানে 2020-তে হঠাৎ করে আমাকে বলা হলো যে 20টা গান লিখতে হবে। আচ্ছা, আমি তো গান লিখতে পারি না, আমি কবিতা লিখি, আমি গল্প লিখি। না, লিখতে হবে, কার জন্য লিখতে হবে? মনোময় দা, শ্রীরাধাদি, সৈকত দা, রূপাদি, সুরজিৎ দা, রূপঙ্কর দা, অনিন্দ দা, এদের জন্য গান লিখবো। আর প্রথমেই না, তুমি পারবে লিখতে, একজন বড় প্রডিউসার, সে দুটো করে সবাইকে গান গাবে। অদ্ভুত ভাবে লিখলাম, লোপাদি শুধু দুবার লিখিয়েছিল, বাকি সবারটা পছন্দ হয়ে গেছে একবারই। হ্যাঁ, বাহ। এবং তারপরে মুম্বাইতে যাওয়া, অমিত কুমারের জন্য গান লেখা, কিঞ্জলের জন্য গান লেখা, বিশাখ জ্যোতি যে কেরালা স্টোরির মিউজিক ডিরেক্টর, তার জন্য গান লেখা, উপলদার জন্য গান লেখা। ওই ওই ব্যাপারটা ওই রকম ভাবেই হয়েছে। তারপরে পুজোর গান লেখা, আর তারপরে পুজোর কাজ। হঠাৎ করে একদিন মেসেঞ্জারে মেসেজ করলো, আপনি পুজোর থিম করবেন, আপনার তো এত রকম আইডিয়া। হ্যাঁ আমি কিছু না করি না, দেখি না পারি কিনা। তাই বলে হ্যাঁ করবো। বলছে যে কি কি আইডিয়া হতে পারে। তা আমি বিভিন্ন আইডিয়া দিলাম, যে খাঁচার পাখি আর বনের পাখি, রবীন্দ্রনাথ ঠাকুরের। তা দুটোরই কিছু ভালো দিক খারাপ দিক আছে। মানে আমাদের সংসারের বাঁধন যেমন বলে যে জ্বর হলে কেউ জলপট্টিটা দেওয়ার থাক, তেমন আমরা হুটহাট করে মনে হলেই পাহাড়ে 10 দিন চুপ করে বসে থাকতে পারি না, আমার সংসার আমাকে টানে। আবার বনের পাখি কিন্তু জলপট্টিটা পায় না, কিন্তু সারা বনটা, সারা প্রকৃতিটা একেবারে লুটে পুটে দিতে পারে। তাই খাঁচার পাখি বনের পাখি দুজনের কিন্তু মনের দ্বন্দ্ব থেকেই যায়। এবার সেটা, সেই দ্বন্দ্বটা সারা জীবন থাকে, যে যেটাকে ভালোবাসে, যে যেটাকে বেশি আঁকড়ে ধরতে চায়, তা সেটাই থিম হয়েছিল। তারপরে সন্দীপ দত্ত, আমরা যাকে বলি লিটিল ম্যাগাজিনের প্রবক্তা, মানে যখন ন্যাশনাল লাইব্রেরি থেকে সব লিটিল ম্যাগাজিন বের করে দেওয়া হচ্ছে, উনি ম্যাগাজিন গুলো নিয়ে এসে নিজের বাড়িতে রাখা, নিজের বাড়িতেই একটা লাইব্রেরি তৈরি করা। তিনি মারা গিয়েছিলেন যখন, ওনার বাড়িটাকেই একটা পুজো মণ্ডপ তৈরি করা। তারপরে রাবণের যে অভিশাপ, সেটা নিয়ে কাজ করা, এরকম বিভিন্ন রকম কাজ। এবারে পুজো আছে কি সেরকম? এবারে পুজোতে আছে প্যালিন্ড্রোম নিয়ে কাজ করার ইচ্ছা আছে। বাবা, এইরকম মাথার মধ্যে চলতে, আমার সারাক্ষণ মাথার মধ্যে। আমি একটা জিনিস একটুখানি আপনার একদম প্রথম দিকের কথা আমি ফিরে যাচ্ছি। এই যে এতগুলো স্টেপ, এতগুলো ভ্যারাইটি, এর অনুপ্রেরণাটা কি আপনার মেয়ের এই অসুস্থতা ছিল? হ্যাঁ, আরেকটা হচ্ছে যে আমাকে না সবসময় শুনতে হতো, তুমি গুড ফর নাথিং, তোমার দ্বারা কিছু হবে না, আর তুমি তুমি কোনো কাজেই লাগো না, তুমি ছোটবেলা থেকে আদরে যত্ন মানুষ হয়েছে, ওইটুকুই, তোমার দ্বারা কিছু হবে না, তুমি সই করতে পারো তো,
ওই জন্য আমার কিন্তু এখনো সই করতে গেলে হাতটা কাঁপে। এবং এতগুলো কাজ কিন্তু আমি খুব জোরদার করেছি 2022 থেকে। আমার মনস্কোপ বইটা 1.5 মাস হোটেলে যখন ছিলাম মেয়েকে নিয়ে আমার বাড়ির লোকের সঙ্গে, তখন আমি থানায় যাচ্ছি, কোর্টে যাচ্ছি, সুদিন দাশগুপ্ত ছেলে সৌম্য দাশগুপ্তদার কাজ করছি, আবার বইও লিখছি। তা তখন থেকে মনে হয়েছিল না, আমি গুড ফর নাথিং না, আমাকে সেটা প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। আমি আমি মডেলিংও করেছি। আমি মডেলিং করেছি কার জন্য? আমার আবামার জন্য করেছি, বি সরকার জোহরি করেছি, আদি ঢাকেশ্বরী করেছি, এবং আমি তো সানন্দা টেলিগ্রাফও কভার করেছি। তা ওই মনস্কোপ বইটা কিন্তু ওই হোটেলে বসে দেখি। তখন তো রাত জেগে বই লিখতে হয়েছে। হ্যাঁ, আর তার আগে কি করতাম? তার আগে ঠিক রাত, মানে 2:30 বাজতো, তখন আমি শুতে পারতাম। শুয়ে তখন আমার ফোনে লেখা শুরু হতো। আচ্ছা, কারণ ওই মেয়ে যতটুকু সময় ঘুমাবে আমি ততটুকু সময় লিখবো, আমি ততটুকু সময় কবিতা মুখস্থ করবো। কারণ কবিতা মুখস্থ না করলে আবৃত্তি হয় না, দেখে আবৃত্তি না হয় না, দেখে কবিতা হয় না ওটা। কবিতা পাঠ হয়, তো তার মধ্যে কিন্তু কোনো অনুভূতি থাকে না। তখন আমি মুখস্থ করবো, এবং তখন আমি ফোনে রেকর্ড করে শুনবো যে আমারটা ঠিক হচ্ছে নাকি। তার মধ্যে হয়তো 10টা কুকুর চিৎকার করছে। হুম, সেটাকে বোধহয় 100 বার আমি বলেছি, গলা ভেঙে গেছে, গলা শুকিয়ে গেছে। আবার আমাকে ঠিক 7টায় উঠতে হবে, মেয়েকে যদি স্কুলে নিয়ে যাওয়ার হয়, টিফিনটা করতে হবে, ওকে নিয়ে যেতে হবে, সংসারের কাজ করতে হবে। আমার সময় ছিল ওইটুকু। ওইটুকু সময় হচ্ছে আমার অধ্যবসায়ের সময়। মানে খুব একটা একটা পিরিয়ড আপনি খুব স্ট্রাগল করে বেরিয়েছেন, মানে যে সময়টা দিয়ে আপনাকে নিজেকে তৈরি করার, হ্যাঁ, সেই সময়টা আপনি মানে প্রচন্ড ওটা ভাবে ছিল করেছেন। বলেই হয়তো হয়তো আজকে এই জায়গাটায় আসতে পেরেছি। এত মানে আমরা কি দেখি যে আমরা ওয়ান ডাইমেনশনে রয়েছি। আমরা বলতেই পারি আমরা ঠাকুর বিশ্বাস করছি না, কিন্তু আপনি কি বলতে পারেন যে 4 ডাইমেনশন বলে কিছু নেই? আগে তো বলা হতো যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে, তারপরে আমরা জানলাম পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। হয়তো 4 ডাইমেনশনে ঈশ্বর আছেন, যিনি দেখছেন, যেগুলো সব আগে থেকে ঠিক করা। সুতরাং আমরা আগে থেকে কিছু দেখতে পাই না ঠিকই, কিন্তু আমরা আমাদের কর্মগুলো করে যেতে পারি। যে কর্মগুলো করব সেটার ফল আমরা পাবোই পাবো, এটা আমি ঈশ্বরের মতো বিশ্বাস করি। মানে আমাদের যে কোনো কাজেরই আমাদের নিজেদের কাজটা ঠিক করে যেতে হবে, করে যেতে রেজাল্টের হবে, জন্য ওয়েট করার রেজাল্টের দরকার জন্য নেই, ওয়েট ওটা করার অটোমেটিক্যালি দরকার আসবে। নেই। আর আসবে। আমি যদি আজকে 4টি ডোমেস্টিক ভায়োলেন্সের মেয়েকে সাহায্য করি, কিভাবে সাহায্য করবো? আমার কি প্রচুর অর্থ আছে? নেই। আমার হাতে অ্যাডভোকেট একজন চেনা জানা আছে, আমি বললাম যে প্লিজ আমার জন্য এদের বিনা পয়সায় বিনা কেসটা পয়সায়। লড়ে দেবেন, তার বদলে এরা যখন টাকা পয়সা পাবে তার একটা পার্সেন্টেজ আপনাকে দেবে রেমুনারেশন হিসেবে, অনারিয়াম হিসেবে। এইটুকু যে করলাম, এতে আমার আনন্দটা কিন্তু বেশি। নিঃস্বার্থ ভাবে কিন্তু কিছু করলাম না, কারণ পৃথিবীতে কোনো কিছু নিঃস্বার্থ ভাবে হয় না। আমার আনন্দ হলো যেটা আমি ভুগেছি, এখনকার অনেক মেয়ে সেটা কিন্তু না ভুগে বেরিয়ে বেরিয়ে আসে। আসতে পারে। না, এবং আপনার আপনার যে ঘটে যাওয়া হিস্ট্রিটা, সেটার থেকে আপনি আরো 5 জনকে সেখানে যাতে না পৌঁছাতে হয়, হ্যাঁ, সেটা বাইপাস করে বেরোতে পারে, সেই জায়গাটা আপনি এবং দেখিয়েছেন। সেই সাহসটা পেয়েছি বলে আজকে সরকারি চাকরি, যখন যেখানে জানি যে আমার মেয়ে অসুস্থ, প্রবলেম হতেই পারে, বা আমাদের প্রবলেম হতে পারে, আমি সরকারি চাকরি কিন্তু উম, এক কথায় ছেড়ে দিই। তখন কিন্তু আমি ভাবিনি যে আমার পরে কি হবে, কারণ ওই আমার কাছে নীতিটা আগে। কারণ আমি যদি নীতিটা উচ্ছন্নে দিই, আমার মেয়ে যদি দেখে ও এত কিছু হলো তারপরেও আমার মা চাকরিটা রেখে দিল, তাহলে আমার তো সেই নীতিটা মেয়ের কাছেও থাকবে না, তাহলে তো আমি নিজেই আয়নার সামনে দাঁড়াতে পারবো। তবে আমরা নিজেদেরকে একরকম ভাবি, কিন্তু প্রি শিডিউলে সেটা অন্যরকম করা আছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। একদম। মানে সেটা আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের কর্মজীবনে সেটা প্রতিফলিত হয়। যেমন ছোট ছোট কর্ম, মানে একটা গাছের সঙ্গে যদি 5 মিনিট কথা বলা হয়, একটা গাছের সামনে দাঁড়িয়ে, সে গাছটা কিভাবে বেড়ে ওঠে রোদ না পেলেও, ও সেই গাছটা যখন ফুল দেয় সেটা যে কি আনন্দ হয়, সেটা তো সেই অবশ্যই। আনন্দটার মধ্যে আনন্দ খুঁজে বের করতে হয়। তার জন্য 25,000 টাকা দামের শাড়ি পরতে হয়। তাহলে 25,000 টাকা শাড়িটা যদি বিক্রি না হয়, দোকানে কি করবে? এই প্রশ্নটাও কিন্তু থাকলো। যাক, আমি আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার অনেকগুলো প্রোফাইল আমি ঘাটছিলাম, তখন দেখছিলাম যে অনেক কিছু না করার বেদনাও আপনার কথা বিভিন্ন কথায় বিভিন্ন জায়গায় লেখা আছে। এই না পাওয়ারটা কি?
ছোটবেলা থেকে সবার একটা স্বপ্ন থাকে তো, যে আমি এটা করব ওটা করব। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি সংসার করব। আমার মানে আমার কাছে সংসারটা ভীষণ দামি, আর ওটা মনে হতো আমার একটা আর্ট, যে সবার জন্য করছি, সবাই ভালো আছে, ভালো রান্না করছি, সবাইকে দিচ্ছি, সবাইকে খেতে দিচ্ছি, খুব পরিপাটি একটা সংসার। একটা কথা আছে, অতি বড় ঘরণী না পায় ঘর। এটাই আমার সবচেয়ে বড় আক্ষেপ, যে হয়তো অনেক কিছু চেষ্টা করেও, এত বছর চেষ্টা করেও, যেখানে সবাই আমাকে প্রশ্ন তোলে যে এত বছর চেষ্টা করার কি দরকার ছিল, আহ সেটারও ফল আমি পেয়েছি। কারণ আজকে আমার মেয়ে আমার শিরদাঁড়া হয়ে উঠেছে। আমার মেয়ে জানে যে আমার মায়ের জন্য আমি শক্ত খুঁটির মতো লড়বো, দাঁড়াবো পাশে। আমার মা অন্যায় করেনি, সেটা কিন্তু আমি, ও ছোট থাকলে ও সেটা বুঝতো না। আর ওই অতি বড় ঘরণী না পায় ঘর, সেই না পাওয়া ঘরের একটা আম, কষ্ট আছে। কিন্তু আমি সেটাকেই চেষ্টা করছি একটা এক্সটেন্ডেড ফ্যামিলি করার, যেখানে 5টা রক্তের সম্পর্কের বাইরেও সম্পর্ক, যারা আমার ডাকে আসবে, দুটো কথা বলবে, তাদের কষ্টের কথা বলবে। আপনার এই জায়গাটা একটু মানে লোভী না হয়ে পারলাম না, সেটা হচ্ছে হয়তো ওই দিনকার ওই সময়কার ওই ঘটনা না হলে আজকে হয়তো আমরা ঝর্ণা ভাষা শিখতাম। হ্যাঁ তাই, কারণ আমি তো স্যাচুরেটেড হয়ে যেতাম। কোনো মানুষ যদি স্যাচুরেটেড হয়ে যায়, তাহলে কিন্তু সে এত কাজ করতে পারে না। আমি যদি সঙ্গে, আমি যে সুখটা খুঁজছি সেই সুখটা যদি আমি পেয়ে গেলাম, কারণ শিল্পী হওয়া যায় না। আমি সবসময় বলি আমি চর্চা করছি, আমি যদি শিল্পী নিজেকে বলে ফেলবো, সেদিনই আমার শেষ সেখানে। আমি যদি স্যাচুরেটেড হয়ে যেতাম, তাহলে আমার এই সত্তাটা আসতো না। আমার ওই কষ্টটা, সেই আক্ষেপটা আছে বলে আমার অনেক কিছু করার ইচ্ছে আছে। আমার একটা বড় সংসার তৈরি করার ইচ্ছে আছে। আমার মনে হয় আমি সকলের মা হব। দুর্দান্ত কথা এবং খুব মানে সম্মানীয় কথা। উম, আপনার একটা প্রোগ্রাম আমি খুব মিস করি, আপনাকে আগেও বলছিলাম, গ্রামের বইমেলা। হঠাৎ করে কি করে মাথায় এলো? আমি তো একটু ঝগড়াঝাটি করতে পছন্দ করি, এটাও ঝগড়াঝাটি বলতে পারেন, একটু মান অভিমানের ব্যাপার। সেটা হচ্ছে ওই, আমার চিকুকে ঢুকতে দেওয়া হয়নি বইমেলায়। তা আমি, আমার এইবার বইমেলায় ভাষায় ভাষা প্রকাশ হয়েছে, তা সত্ত্বেও আমি যাইনি। যে পেটজন কেন হয়নি, এত বড় বইমেলায় কেন হয়নি। এবং এই ভাষায় ভাষা বইটা একটা, উৎসর্গটা খুব ইউনিক। আগের বার তো আমার বাড়ির বয়োজ্যেষ্ঠদের উৎসর্গ করেছি, চিকিকে উৎসর্গ করেছি, আমার মেয়েকে করেছি, যারা না থাকতে হতোই না। এবার এবার বাংলাদেশের সমস্যাটা যখন হয়, তখন মুখ্যমন্ত্রীর কিছু ভাষণ এমন মানে আভিজাত্যপূর্ণ ছিল, যেটা মনে হয়েছিল যে আমাদের অভিভাবক এমন হওয়া দরকার, যে মাথার উপর এইভাবে ছাতাটা ধরবে। একদম সত্যি কথা। আমি কিন্তু ব্যক্তি মানুষকে বলছি না, আমি বলছি এই যে অভিভাবকের মতো একটা ভাষণ, এইটা বলে দেয় যে আমরা কতটা সুরক্ষিত। এই বাংলাদেশ সংক্রান্ত যখন কিছু ভাষণ আমি শুনি, তখন মনে হয় এই রকম ভাষণ, এই রকম পলিটিশিয়ান আমরা চাই। ওই জন্য আমার এই বইটা ওই ভাষণটাকে উৎসর্গ করে। বাহ। এবং যখন বই মেলায় তো ডিসকাউন্টটা খুব কম দেওয়া হয়, এবং সেখানে কিন্তু উম সরকারি স্কুলের বাচ্চারা যেতে পারে না, বা যারা উম আহ, ধরুন অরফান স্কুলের বাচ্চা, তারাও যেতে পারে না। কিন্তু তাদেরও গল্পের বই পড়তে ইচ্ছে করে। আপনারা বিভিন্ন চ্যানেল দেখলে বুঝবেন যে ওই বাচ্চাগুলোকে বই দিয়েছি, ওরা বলছে আমার না এই গল্পের বইটা পড়ার খুব ইচ্ছা, আমার না ওই গল্পের বইটা পড়ার খুব ইচ্ছা। বলে না, যখন তুমি কিছু করতে যাবে, তোমার ইগোটাকে সাইডে রাখতে একদম। হবে। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা আপনি যে এত প্রোগ্রাম করেন, আপনি টাকা কোথায় পান, আপনি কি তাহলে ভিক্ষা করেন? বলে হ্যাঁ, ভিক্ষা করি। কারণ আমি যখন বইটা দিতে যাচ্ছি, আমি হয়তো 10টা বই কেনার ক্ষমতা রাখি, কিন্তু আমি তো 20টা বই 25টা বই হবে না, না। 1000টা বই কেনার ক্ষমতা রাখি না। এবার যখন আমি শ্যামবাজার থেকে স্প্ল্যানেড অব্দি যাচ্ছি, তখন কিন্তু আমাকে 1000টা বই রাখতে হবে। তখন কিন্তু আমার ইগোটাকে সাইডে রেখে আমাকে লোকের কাছে হাত তাই পেতে তো। বলতে হবে যে দুটো বই দিবে। আমার মেয়ের বাচ্চাদের বলতে হবে, আমি যাদের চিনি তাদের বলতে হবে দুটো বই দেবে, দুটো বই দিবি। বা আমি যে কবিদের জানি যে দুটো বই দেবে, এমনি দাও না দুটো বই। তো সেইভাবে বই জোগাড় করে, তারপরে ট্রাম হারিয়ে যাচ্ছে, ট্রামের সামনে দাঁড়িয়ে সুন্দর করে ছবি দিলাম, আমি আমার কলকাতাকে কত ভালোবাসি। মেয়ে তো
ট্রামের যে কন্ডাক্টর এখন কি করছে, চোখের জল ফেলছে, বা তার ওই যে টিকিট কাটার ওই ব্যাগটা এখন কি করছে, হতে পারে জড়বস্তু, কিন্তু জড়বস্তু মানে বহুদিন ধরে ব্যবহার করতে করতে না তারাও কিন্তু একটা প্রাণ পেয়ে যায়। যেমন একটা ডাক বাক্স প্রাণ পেয়ে যায়, তার মধ্যে যে কত কথা লোকানো থাকে আমরা কিন্তু জানি না, সেটাও হারিয়ে গেছে। সেটাও হারিয়ে গেছে। আমার একটা গল্প আছে ডাকঘর, মানে সেই ডাকঘর যদি কথা বলতে পারতো হয়তো কত সম্পর্ক জুড়ে যেত, কত সম্পর্ক ভেঙে ভেঙে যেত, যেত, আর কত সমস্যার সমাধানও হয়ে যেত। কত সমস্যার সমাধানও হয়ে যেত। তা ওই হলুদ ট্যাক্সি, টানা রিক্সা, ট্রামের সামনে দুটো ছবি তুললাম, আমার দায়িত্ববোধ শেষ, আমি ভাবলাম আমি আমার শহরকে ভালোবাসি, তা তো হয় না। সেই ট্রামটা যদি বই দিতে দিতে যায়, বই পড়ার অভ্যেস তৈরি হয়, এই সবকটাকে একসঙ্গে জুড়ে আমার মনে হয়েছিল যে সরস্বতী ভান্ডারের এই সরস্বতী বন্দনার প্রতীক হচ্ছে এটা, পুজো নয়। পুজো মানে হচ্ছে ঘটা আড়ম্বর, পুজো মানে কিন্তু আমাদের কাছে এখন পুজো মানে এটা নয় যে উপবাস মানে তার উপর বাস করবো, তাকে চিন্তা করে চলবো। উপবাস মানে এখন আমরা ধরে নিয়েছি যে আমাদের ফাস্টিংয়ে থাকতে হবে, আর উপবাস মানে আমাদের জাঁকজমক করে পুজো করতে হবে, 4টে লোক দেখাতে হবে, বড় ঠাকুর আসবে, রান্না হবে, পুজো হওয়ার আগে খাওয়া দাওয়া হয়ে যাবে, ব্যাস পুজো হলো। কিন্তু সরস্বতী পুজো মানে সরস্বতীর বিতরণ করে যে সরস্বতী পুজো, আমার মনে হয় সরস্বতী ভান্ডারের পুজোটা এরকম ভাবে হওয়া উচিত। আর সেটা যদি আমাদের প্রতিটি আমাদের ইতিহাস, আমাদের শেকড় যে বহন করতে ট্রাম, সেটা যদি হয় তাহলে আরো বেশি ভালো হয়। ওই বাচ্চাগুলো ট্রামে করে কতটা আনন্দ পাচ্ছে সেটা দেখা, সেটা দেখে আমার নিজের আনন্দ পাওয়া। এটা কত সালে হয়েছিল যেন? গত বছর, এই বছরে হবে? গত বছর না এবছর। গত বছর কেন, এবছরই বলবো, ফেব্রুয়ারিতে হয়েছিল। এই এই যে যেটা আপনি করেছিলেন গত বছর 5 ডিসেম্বর আমি হলুদ ট্যাক্সি নিয়ে করেছি। হলুদ ট্যাক্সি। হ্যাঁ, এই যে এই ট্রামের মধ্যে বই, ট্রামটা তো একটা ইউনিক ব্যাপার। আমাদের কলকাতার বুকে আপনি পরিবেশের দিক দিয়ে বলুন বা কলকাতার হারিয়ে যাওয়া কলকাতার যদি চালচিত্র খোঁজা হয় সেখানে ট্রামই থাকবে। এখন আগামী দিনে জানি না আগামী 10 বছর পর থাকবে কিনা, কোথাও তো হয়তো থাকবেই না। অন্যান্য দেশে ট্রামকে আপনার পরিবর্তিত করে রেকটিফাইড করা হয়েছে বা আরো পরিবেশ বান্ধব করা হয়েছে, সেখানে স্পিড বাড়ানো হয়েছে। আমাদের এখানে তো চিন্তা ভাবনাও হয় না। শহরগুলো বাদ দিলে, মানে মেন যে কলকাতা শহর যেটা আমাদের পশ্চিমবাংলার প্রাণকেন্দ্র বলা হয়, সেটা বাদ দিলে অন্যান্য যে 2 টায়ার সিটি গুলো রয়েছে, সেইখানে আপনার এই বই পড়া বা ভাষা সন্ত্রাস, আপনি একটা কথা বলছিলেন যে লাইব্রেরি গুলো আমাদের খুব শেষ হয়ে যাচ্ছে, যদিও রাজ্য সরকার নতুন ভাবে লাইব্রেরিয়ান নিচ্ছে, কিন্তু লাইব্রেরি গুলোর তথাকথিত গ্রাম বাংলার যেসব লাইব্রেরি গুলো, সেগুলো তো পুরো শেষের দিকে। তো সেই লাইব্রেরি গুলোকেও যদি আমরা কিছু মানে নতুন করে যদি সেটাকে মানুষের মনে আরো নিয়ে আসতে পারি, বা সেখানকার মানুষদেরকে, এটা নিয়ে আমি একটা কাজ করবো। আপনি যখন বললেন সেই মানে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমরা তো ধর্ম ধারণ করার থেকে ধর্ম যাতে ধ্বংস করে সেটা নিয়ে বেশি মেতেছি। তা আমাদের বাংলায় যে কটা ধর্মের মানুষ আছেন তাদের প্রত্যেকের ধর্মগ্রন্থ আমরা যদি প্রত্যেকটা লাইব্রেরি এবং স্কুলে দিতে পারি, এবং আগামী প্রজন্মকে যদি সব ধর্মের বই পড়ানো হয় এবং বলা হয় সব ধর্মের বই, কিন্তু দেখো এক কথা বলছি, শেষে গিয়ে সেই মোহনাতেই মিশছে, সেইটার চেষ্টা আমি করছি। আর আরেকটা কথা আমার মনে হয় একটু ভুল, কারণ আমি নিজের জায়গাটা দেখেছি, আমি হালিশহরে দেখেছি, এখনো কিন্তু হালিশহর লাইব্রেরিতে মানে পড়ার অভ্যেসটা মানুষের আছে। কারণ মফস্বলে তো এত মল নেই, এত এন্টারটেনমেন্টের জায়গা নেই, এত আইনক্সে গিয়ে সিনেমা দেখবো ব্যাপারটা নেই। তা আমাদের যেমন ছোটবেলায় বলা হতো কোথাও একটা ঘুরতে যাওয়ার আগে যে আগে লাইব্রেরি যাও, সেই জায়গাটা সম্পর্কে পড়ো, নোট ডাউন করো, সেই মানুষগুলোকে জানো, তারপরে এখন মানুষেরা গুগল দেখে জেনে নেয়। কিন্তু গুগলে অনেক ভুল ইনফরমেশন, সেটা তো গুগলকে ফিড দেওয়া হচ্ছে, ভুল ইনফরমেশন ফিড হচ্ছে, সেটাই মানুষ দেখে। কিন্তু তার মধ্যে যে কত ডিস্ট্রাকশন আসছে, তার মধ্যে আমার ইনস্টাগ্রামে মেসেজ আসছে, তার মধ্যে আমার ফেসবুকে বন্ধুর সঙ্গে ঝগড়া হচ্ছে, তার মধ্যে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে, আদপে কি জানতে পারছি? হ্যাঁ, এটা কি জানেন তো, গুগল এখন তো আপনার মানে মানুষের মনে করে যে গুগলটা ডিকশনারি এবং ওটাই সঠিক তথ্য দেয়, কিন্তু এটা আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে আমার বন্ধু বান্ধব বা আমার যাদের সঙ্গে আমাদের ওঠা বসা, আমি অনেককে বলেছি যে গুগল ইজ নট এ ডিকশনারি। এটা একটা মানে দেখানোর মতো একটা কিছু, যে তোমাকে দেখানো হচ্ছে, পুরোটাই ভুল। গুগল ম্যাপে আমার ব্যক্তিগত আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, আমি
আপনি ঘটনাটা শুনলে অবাক হয়ে যাবেন। তখন আমি বাংলা চোখ বলে একটা পত্রিকায় ছিলাম, বকটুই ঘটনা তখন সবে ঘটেছে। তা আমরা ওখান থেকে কভার করে ফেরার সময় রাত্রিবেলায় যখন ফিরছিলাম মুখ্যমন্ত্রী চলে আসার পরে, তো ওই সিউড়ির ওখান থেকে গুগল ম্যাপ ফলো করছে, রাত তখন বাজে প্রায় 11টা, 11:30 হবে। আশ্চর্যজনক ভাবে আমরা কিন্তু গুগল ম্যাপে ফলো করতে গিয়ে সিউড়ি রাস্তার উপরে দেখলাম প্রচুর জ্যাম। রাস্তাটা মানে ওটা ক্রস করতে গেলে আমরা ভোর সকাল 8টার আগে আমরা ইলাম বাজার আসবো না। তো আমাদের যিনি সঙ্গে ছিলেন আরেকজন আমার সহকর্মী, তিনি বললেন বিপ্লব একটা কাজ কর, ওই গুগল ম্যাপ দেখে চল, নিশ্চয়ই কোনো সাইড দিয়ে রাস্তা পাবো। বললে বিশ্বাস করবেন না, আমার জীবনের অদ্ভুত অভিজ্ঞতা। গুগল ম্যাপ ধরে আমরা এগোতে আরম্ভ করলাম। আমরা রাত্রির যখন 3:30 বাজে, তখন একটা অর্ধপ্রান্ত গ্রামে এমন একটা জায়গায় গিয়ে উপস্থিত হলাম যেখান থেকে গাড়ি না ডান দিক না বাঁ দিক না পিছনে না সামনে এগোতে পারবে। একটা বাড়ির গোয়াল ঘরের সামনে গিয়ে গাড়িটা দাঁড়িয়ে গেল। এটা হচ্ছে গুগল ম্যাপ। কিন্তু হ্যাঁ, এটাও সত্যি যে আমরা ওই দিনকে রাত্রিবেলায় এমন একটা মহামাডানদের একটা এমন মানে কি বলবো মেলায় আমরা উপস্থিত হতে পেরেছিলাম। গ্রামের মধ্যে প্রচুর মেন এনএইচ থেকে, এই জাতীয় সড়ক থেকে অনেকটা দূরে, ওটা প্রচুর দূরে। গুগল ম্যাপে রাত্রিবেলা এরকম কোথাও চলে গেছি। সেটা হয়তো আমাদের কোনোদিন দেখা হতো না। পরে শুনেছিলাম নাকি ওটা বিখ্যাত একটা মেলা, যদিও সেটাতে যাওয়ার রাস্তা খুব শর্টকাট ছিল, কিন্তু আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিলাম। তো সেইটা গুগল ম্যাপের আমার খুব একটা তিক্ত অভিজ্ঞতা আছে। কিছুদিন আগে বিহারে একটা অ্যাক্সিডেন্টও হয়েছে গুগল ম্যাপ ধরে যাওয়ার জন্য। ওইটা না, মানুষ কি জানেন তো, মানুষ পড়াশোনা ছেড়ে দিয়েছে। বই পড়াটা মানুষের কাছে এখন, মানুষের ধৈর্য একদম ধৈর্যটা কমে গেছে। এবং দেখুন, আপনি একটা কথা বলছেন তো, ধৈর্য কমে গেছে, এটা কিন্তু কালের নিয়মে হয়েছে। কারণ প্রথমে ছিল বই পড়া, তারপর আসলো রেডিও। রেডিও যখন এসেছিল তখন কিন্তু আকাশবাণীতে রবীন্দ্রনাথ ঠাকুর যেতে চাইতেন এবং বলতেন যে খুদে শয়তান। পরে উনি গিয়েছেন এবং বলা হয়, এর মধ্যে মতবিরোধ আছে যে আকাশবাণী নামটা ওনারই দেওয়া। কিন্তু এর মধ্যে অনেক মতবিরোধ আছে আর কি, উনি পছন্দ করতেন না, যেখানে অন্য কবি সাহিত্যিকরা মেনে নিয়েছিলেন। তারপর আসলো টিভি। টিভির পর যখন টিভির রিমোট আসলো তখন থেকে কিন্তু আমাদের ধৈর্য কমা শুরু হয়ে গেল। আমরা একটা চ্যানেলে স্টিক করে থাকতে পারবো, যেই অ্যাড আসছে অমনি আমরা ঘুরিয়ে দিচ্ছি। তার মানে কি আমাদের অ্যাড এর মধ্যে থেকেও যে কিছু নেওয়ার থাকতে পারে, এইটা নেই। কারণ একটা বইয়ের সবকটা লাইন যে ইম্পর্টেন্ট তা নয়, কিন্তু আমরা সবকটা লাইন পড়ি। সবকটা লাইন পড়ে তারপরে আমরা হয়তো এমন লাইনে যাই যে লাইনটা আমাদের খুব মানে আমাদের কাছে ক্যাচি। কিন্তু যদি সেটাই যদি বলা হয়, তাহলে উল্টো দিকে দেখুন আবার আরেকটা জিনিস আছে। আজকের এই সংবাদ মাধ্যম বিনোদনের মানে টেকনোলজি বাড়বাড়ন্তের জন্য প্রচুর আপনার ওটিটি এসছে। ওটিটি প্ল্যাটফর্মে তাহলে মানুষ কি করে আপনার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সিনেমাগুলো দেখছে, সেখানে তো ধৈর্য আছে। কন্টেন্ট দেখুন, লুক্রেটিভ কন্টেন্ট। যাই হোক, এই সবকিছু নিয়েই থাকবে, পরিবেশ থাকবে, সবকিছু থাকবে, খারাপ ভালো দুটোই থাকবে। আমার চ্যানেল মানে ওটিটিটা রান করানোর জন্য আমাকে এখন ওইভাবে কন্টেন্ট বাঁচতে হচ্ছে। আমার এরকম আমার কাছে স্ক্রিপ্টের জন্য এসেছে, বুঝতেই তো পারছো, মানে তোমার নীতি কথা কেউ নেবে না, এর মধ্যে এমন কিছু স্পাইস দিতে হবে যেটা দেখবে। এবার এতে কি হচ্ছে, এতেও যেটা হচ্ছে যে এই যে সেক্স এডুকেশন তো প্রপারলি আমাদের এখন স্কুলগুলোতে হচ্ছে না, সেটা নিয়েও আমার কাজ করার ইচ্ছা আছে যে প্রপার সেক্স এডুকেশন কি। এবার এই ওটিটি চ্যানেলগুলোতে হাফ হাফ দেখে বাচ্চাগুলো পারভার্ট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি করে। মানে যেখানেই আপনি যাবেন সব জায়গাতেই আপনার কিন্তু মাইনাসটাই বেশি। এবার না, তার মধ্যে থেকে প্লাস খুঁজে বের করতে হবে। যদি আপনি মনে করেন না প্লাস, ওটাই কষ্টের, মানে ওই কষ্টটা মানে ওইটাই ব্রেনকে খাটাতে। প্লাসটা খুঁজে বের করার জন্য তো আপনাকেও তো প্লাসের দিকে থাকতে হবে। আপনার তো নিজের মধ্যেও তো প্লাসের নেই কিছু, আমার নিজের মধ্যে তো প্লাসের কিছু নেই, আমি তো মাইনাসটাই খুঁজবো। গন্ডগোলটা তো এখানেও হয়ে যাচ্ছে। না, আপনি কয়েকজন ভালো ডিরেক্টরকে নিয়ে আসুন, আপনাকে উচ্ছে এমন করে রান্না করে দেবে যে আপনি উচ্ছেটাই খুব সুন্দর করে খাবেন। হীরক রাজার দেশে একজন রিক্সা চালক যেভাবে দেখেছেন তার মতো করে, একজন বুদ্ধিজীবী তার মতো করে দেখেছেন, কিন্তু তার জন্য যে সময়, যে অধ্যাবসায়, যে পড়াশোনা দরকার সেইটা নেই। তার মানে গোড়াতেই গলদ। এবার 4জন ভূতের ভবিষ্যৎ তো হয়েছে, খুব বেশি দিন হয়নি। তাহলে অনেকটা
সেটা নিয়ে ভেবেছে, এবং সেখানেও কিন্তু এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে সেটা নিয়ে কিন্তু কথা উঠতে পারে, কিন্তু সেটাও আমরা মজা করেছি, সেটা নিয়ে সেটা নিয়ে কিন্তু কথা কিন্তু আজ অব্দি কোনোদিনও ওঠেনি। না। এবার কথা হচ্ছে যে আমি কিভাবে যুগের মতো করে পাল্টাবো, কিন্তু কিভাবে পাল্টাবো, কিভাবে ভালোটা পৌঁছে দিতে পারবো, সেই চেষ্টাটা করতে হবে। আর এই ভাইরালের যুগ এসে তো আরো বেশি, মানে কোন এটা তো কন্টেন্ট যে ভাইরাল কখন হয়ে হবে কেউ যাচ্ছে, জানে না। এবং তারা পড়েও যাচ্ছে, এবং যখন পড়ছে তখনই হচ্ছে ডিপ্রেশনের শিকার, তারপরেই হচ্ছে সুইসাইড। আমরা আমাদের একদম আলোচনার পুরো অনেকটা সময় জুড়ে রয়েছি এবং একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনার সঙ্গে আলোচনা করতে গিয়ে এমন কতগুলো দিক আমাদের সামনে চলে এলো, যেগুলো নিয়ে আমাদের নিজেদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকে, ছোট ছোট অনেক প্রশ্ন, যেগুলো আপনি খুব সূক্ষ্মভাবে ধরিয়ে দিয়েছেন। আমাদের দর্শকদের হয়তো সেই প্রশ্নগুলো নিয়ে তারাও হয়তো কোনো না সময় ভাববে যে আপনি যেগুলো বলেছেন। ভাববেন, কিন্তু আপনারা ভাবলে আমার ভাবতে সুবিধা হবে, আমার কাজ করতে সুবিধা হবে। এইটা দিদির এই আবেদনটা আমরা সবাই চেষ্টা করবো আমরা নিজেদের মধ্যেও সেটাকে রাখার জন্য, এবং আমাদের দর্শকদের বলবো দিদিকে আমাদের যে সঙ্গে পেয়েছিলাম, এবং এতক্ষণ ধরে দিদি যে গাইডলাইন গুলো আমাদের দিলেন বা ওনার যে চিন্তা ভাবনা গুলো, উনি অনেকগুলো আগামী দিনে অনেকগুলো চিন্তা ভাবনা নতুন করে করবার জন্য ভাবছেন আর কি। বইয়ের ব্যাপারটা উনি বলেছেন, আরো যেগুলো বলেছেন সেগুলো নিয়ে আবার পরবর্তীকালে কোনো এক সময় দিদিকে আমরা আমাদের টেবিলে পাবো কাছে, তার সঙ্গে আরো নতুন কিছু নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সময় এখানেই শেষের দিকে। আবার সামনে কোনো একদিন দেখা হবে, আবার সামনে কোনো একদিন আলোচনা হবে নতুন কিছু নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সকলে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং উনি কিন্তু বলেছেন আমাদের দর্শক পরিবার, সেই পরিবারের কিন্তু আমিও এখন একজন, সুতরাং আমার পাশেও থাকবেন, কারণ আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করতে পারি, একটা সুন্দর পৃথিবী আমরাই করতে পারবো। এই সুন্দর পৃথিবীর দিকে তাকিয়ে আজকের মতন আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি বিপ্লব ভট্টাচার্য। আগামী দিন আবার দেখা হবে।